ডিভোর্সের 4 বছর পর আজ হঠাৎ করেই পাশের সিটে আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা। প্রথমে অবশ্য খেয়াল করিনি, কিন্তু যখন খেয়াল করেছি তখন সিট থেকে আর উঠতে পারলাম না। কেমন একটা অনুভূতি মনে কাজ করছিল, হয়তো ভেতরে ভেতরে খুব সংকোচ করছিলাম। দুজন দুজনকে দেখার পর কেন জানি আর কারো দিকে তাকাতে পারছিলাম না। কেন জানি চোখে চোখ রাখতে অনেক লজ্জাবোধ করছিল। ইচ্ছা করছিল জিজ্ঞাসা করতে সে কেমন আছে, কিন্তু কেন জানি আর পারলাম না। মুখটা অনেক হাঁসফাঁস করছিল। অবশেষে, কেমন আছো? ভালো আছি, সে বলল। আমাকে চিনতে পেরেছ? হুম, খুব পেরেছি। বাড়িতে বাকিরা সব কেমন আছে? বাবা একটু অসুস্থ, তাছাড়া বাকিরা সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তোমার বাড়িতে সবাই কেমন আছে? এই তো চলছে। বাবা মারা গেছে 2 বছর হতে লাগলো। বাবা মারা যাওয়ার পর থেকে মা হাই প্রেশারের রোগী, আর ছোট ভাইটাও আছে ওর মতো। কি বলো, বাবা মারা গেছে আর আমরা কেউ জানতে পারলাম না? জানবে কি করে? তোমাদের সাথে তো আর এখন কোনোই যোগাযোগ ছিল না। তাহলে এখন তোমরা কি করে চলছে? আমি এই তো যেখান থেকে বাসে উঠলাম সেখানে ছোটোখাটো একটা চাকরি করছি, আর মায়ের পেনশনের টাকায় চলছে কোনো রকমে। এই বছরের কত পরিবর্তন হয়ে গেছে, তাই না? অনেক কিছু। তুমি কি কোনো চিকিৎসা চালাচ্ছ? কিসের? ওই যে আমি আমাদের শেষের দিকে তোমাকে ডাক্তার দেখালাম, সেই ওষুধ কি খাচ্ছ এখনও? না না। কেন? তুমি ওই চিকিৎসাটা করতে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে। আর সুস্থ এসবের আর দরকার নেই। যা হয়েছে এবং তুমি যা করে এসেছো তা থেকে আমি আজও মুক্তি হতে পারিনি। মানে আমি কি করেছি? আমি তো তোমাকে বাঁচিয়েছি, আমাকে দোষী বানিয়ে চলে এলাম। তাহলে তুমি কেন আজ মুক্ত হতে পারছো না? সব দোষ আমার ছিল, অথচ তুমি নিজের সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে সবার চোখে খারাপ প্রমাণিত হয়ে চলে এলে। এমন ভালো আমি কখনোই হতে চাইনি। ওর কথাগুলো শুনে সেই বিয়ের সময়ের কথাগুলো মনে পড়ে গেল। কত পালিয়ে বেড়াতে তুমি আমার থেকে। বিয়ের পর টানা 6টা মাস স্বামী বুঝতেই পারিনি স্বামী কী জিনিস। কত দূরে দূরে থাকতে তুমি। রাত করে বাসায় ফিরে এসে ঘুমিয়ে দিতে, আবার সকালে সকাল চলে যেতে। বিয়ের পরে নারী নামক অস্তিত্বকে আমি বুঝতেই পারিনি। মনে হতো একটা রোবটের পাশে আমি শুয়ে আছি। না আছে আমাদের মধ্যে প্রেম, আর না আছে আমাদের মধ্যে ভালোবাসা। এই তো বিয়ের দিন রাতে বাসর ঘরে নতুন বউকে ফেলে মিথ্যা একটা অজুহাত দিয়ে পালিয়ে গেলে। আচ্ছা, আমি তো তোমার বউ ছিলাম, আমি কি একবারেও বুঝতে পারতাম না তোমার সমস্যাগুলো? একটাবার বলে দেখতে, শুরু থেকে আমাকে পর ভেবেছ, আর এমন এমন দূরত্ব তৈরি করেছিলে যে আমি তোমার বিষয়ে অন্য কিছুই ভাবতে বাধ্য হয়েছিলাম। কি আর করার ছিল বলো? আমি তো নারী, আমারও তো সাত জাগে স্বামীকে স্বামীরূপে ফিরে পেতে। ভেবেই নিয়েছিলাম তুমি পরিবারের জোরে আমাকে বিয়ে করেছো, আর তুমি অন্য কারোর সাথে মিশে আছো। আমি এখন বুঝি ওই ভাবনাগুলো আমার একদম ভুল ছিল। শেষের দিকে যখন স্ত্রীর অধিকার চেয়ে তোমার মুখোমুখি হই, তখনও তুমি আমাকে এড়িয়ে যেতে চেয়েছিলে। আমি তোমাকে আড়াল হতে দেইনি। আমি আমার অধিকারের দাবি করেছিলাম তোমার কাছে। এ পর্যন্ত এসে তুমি নিজেই স্বীকার করলে তোমার পুরুষত্ব নেই, আর তুমি কখনো বাবা হতে পারবে না। সেই লজ্জায় তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে। বিশ্বাস করো, আমি সেদিনও আমার কানকে বিশ্বাস করতে পারিনি। আমি তোমার মুখোমুখি হই, এমনকি কথাও বলতে না। এক সময় তুমি কি ডিসিশন দিলে ডিভোর্স হওয়ার কথা। আমার সুন্দর একটি ভবিষ্যৎ আছে, আমার আরও ভালো স্বামী পাবো, অমুক তমুক আরও কত কি। নিজে থেকেই আমি তোমাকে ডাক্তার দেখিয়েছিলাম। আহা, সেই তোমার কি লজ্জা! সেই লজ্জার কারণে তুমি তোমার ওষুধগুলোকে অবহেলা করতে শুরু করেছিলে। এক সময় আর না মানতে পেরে ডিসিশন হলো ডিভোর্সের, কিন্তু তোমার শারীরিক অক্ষমতার কথা কারোর কাছে প্রকাশ করা যাবে না। কী অজুহাতে ডিভোর্স হবে? শ্বশুর শাশুড়ি ননদ সবাই তো ভালো, বড়লোকও বেশ, কোনো কিছুর কমতি নেই, তাহলে ডিভোর্স কেন হবে? আর কিছু মিলাতে না পেরে আমি নিজেই সব আমার মাথায় নিয়ে নিলাম। আমি নিজেই অক্ষম, একটা বাচ্চার সুখ আমি দিতে পারবো না। এই অজুহাতেই হয়ে গেল ডিভোর্স। এরপরে দেখতে দেখতে কেটে গেল 4টি বছর।
দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কি আর করা যাবে বলো? বাসায় বাকি সবাই আজও তোমাকে অপরাধী মনে করে, আজও কথায় কথায় তোমাকে বকা দেয়। না চাইতেও প্রতিটা কথার উদাহরণ হিসেবে তুমি উঠে আসো। ভালো হয়েছে, তবুও আমাকে যা বলে বলুক, তুমি কিছু না শুনলেই হলো। তোমার বিষয়টা জানলে তো তুমি সবার থেকে আরও অনেক দূরে সরে যেতে। এটা আমি বা মেনে নিতাম কি করে বলো? যা আবার হয়েছে, এখন সবাই ভালো থাকলেই ভালো। সত্যি বলতে আমি ভালো। আমার খুব ইচ্ছা করে সবাইকে সত্যিটা বলে দিতে যে কমতিটা আমার ছিল, তোমার না। এতটা অপরাধ বোধ মাথায় নিয়ে বাঁচা যায় না মানে? কিন্তু কেন? আর হ্যাঁ, সত্য কাউকে বলতে হবে না। যা যেমন আছে ঠিক তেমনিই থাকুক। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একসময় এসব সব ভুলে যাবে। একটু সময় লাগবে, এই আর কি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছিল, না চাইতেও বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। এমন একটা পরীর জন্য যে শুধু নীরবে সব সহ্য করতে জানে। ভালোবেসে ফেলেছিলাম। রাত করে বাসায় ফিরে তোমার ওই ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কত কেঁদেছি, আর নিজেকে যা ইচ্ছা তাই বলেছি। আমি তোমার জীবনে ডিভোর্সের দাগ টেনে অনেক বড় ভুল করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে বলো না প্লিজ। যা হয়েছে ওটা ছিল আমাদের কপালের লিখন, তাই সব মানতে হবে। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থলে পার হয়ে অনেক দূরে কখন যে চলে এসেছি তা আমরা নিজেরাই জানি না। হঠাৎ খেয়াল করে মনে হলো এখন বাসায় ফিরতে আরও অনেক দেরি হয়ে যাবে। কন্ট্রাক্টরকে বললাম পরের বাস স্টপের সাইডে চাপিয়ে গাড়ি রাখতে। আর ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে জল। কি করব আমি এই মুহূর্তে? না চাইতেও ও আলতো করে আমার উপর ওর হাতটা ধরে বললাম, নিজেকে আর অপরাধী মনে করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করেই ও আমার হাতটা শক্ত করে ধরে উঠে বলল, তুমি কি এখনও সিঙ্গেল আছো? আমি মুখটা একটু বাঁকা হাসি হেসে বললাম, আমি বিয়ের জন্য আর সাহস করিনি, আর সাহস হবে বলে মনেও হয় না। বাস স্টপে গাড়ি থেমে গেছে, আমার এখন নামতে হবে। হাতটা ছাড়িয়ে দিচ্ছিলাম এমন সময় আমি ধীরে ধীরে একটু একটু করে ঠিক হচ্ছি, আর আমরা না হয় একটা বাচ্চা পালক নিলাম। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আবারও সংসার করতে রাজি আছি। তাহলে কপালে লেগে থাকা ডিভোর্সের সিলটা উঠে যাবে। তাহলে আবার নতুন করে বিয়ের প্রস্তাবটা বাসায় পাঠিয়ে দিও। আর এবার দূরে দূরে থাকলে চলবে না, সব কিছু খুলে বলতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। আচ্ছা, তাহলে দাঁড়াও, আমিও আসছি তোমার সঙ্গে। বিয়ের প্রস্তাবটা দিয়ে ঘরের বউকে একেবারে সঙ্গে করে নিয়েই যায়, কি বলো? তোমার বউ, তোমার বউকে তুমি কি করবে তা তুমিই ভালো জানো। আমি এসবে কি জানি? চলো তাহলে, চলো। কিছু ভালোবাসার অপ্রাপ্তি থেকেই প্রাপ্তি লাভ করে। একটু হলেও আমাদের নিজেদেরকে একান্ত একবার জন্য হলেও ভাবা দরকার। কারণ আমাদের ঘিরে আমরা একারাই বাস করি না, আমাদের ঘিরে বাস করে একগুচ্ছ গোপন ভালোবাসা, যা খুঁজে খুঁজে অর্জন করে নিতে হয়। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার।